স্বাগত জানাই। আজকে ভৌতিক কাহিনীতে থাকছে একটি সত্যিকারের ঘটনা, যেই ঘটনাটা ঘটেছিল আমার সাথে এবং আমার ছেলের সাথে। আজকে সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো, যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন চ্যানেলটাকে ভিজিট করেছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। একটা করে কমেন্ট করো যে তোমাদের ঘটনাগুলো কেমন লাগছে। তা চলো, আর তোমাদের সময় নষ্ট করব না, সরাসরি ঘটনায় চলে যাই। আমি তখন নতুন এসেছি তেঘরিয়া বাগুইহাটি অঞ্চলে। সবাই মোটামুটি কলকাতায় তেঘরিয়া বাগুইহাটি সবাই চেনো। সেইখানে আমি একটা ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে ভাড়ায় এসেছি। তখন সবে যেহেতু নতুন এসেছি, আশেপাশে সেই রকম কোনো কিছুই আমি চিনতাম না, কাউকেও জানতাম না, পাড়া প্রতিবেশীর সাথেও আমার তখন পরিচয় হয়নি। আমার ছেলে জোড়া মন্দিরে একটা স্কুলে পড়তো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো। মোটামুটি সবাই ওখানকার লোকেরা জানবে জোড়া মন্দিরে একটা ভালো ইংলিশ মিডিয়াম বাচ্চাদের স্কুল রয়েছে, সেইখানেই আমার ছেলে পড়াশোনা করে। সেজন্যই আমি ওইখানে ভাড়া এসেছি। তো যাই হোক, আমাদের সামনে একটা বাড়ি ছিল, খুব সুন্দর একটা একতলা বাড়ি, চারপাশে খুব সুন্দর সাজানো বাগান, ফুলের গাছ, অনেক এমনি পাতাবাহার গাছ। আমি আমার ফ্ল্যাটের থেকে দেখতাম জানালা দিয়ে যে বাড়িটা এত সুন্দর দেখতে, কিন্তু আমি কখনোই বাড়ির জানালা বা দরজা খোলা অবস্থায় দেখি। সবসময় দেখতাম বাড়ির জানালা দরজা বন্ধ এবং মেন গেটের তালা, ভিতরের গেটের তালা। কিন্তু আমার মনে হতো যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটা তাহলে পরিষ্কার কি করে? যেহেতু আমি সবসময় তালা দেখতাম, বাড়িতে কোনো মানুষই দেখিনি, কোনো সময় কাউকে আসতেও দেখিনি, কাউকে বেরাতেও দেখিনি। তাই জন্য এই প্রশ্নটা আমার মনে সবসময় হতো যে বাড়িতে কেউ নেই, অথচ বাগান ঠাগান এত পরিষ্কার কি করে? চারপাশে কোনো শুকনো পাতা নেই গাছের, ভিতরটা এত সুন্দর পরিষ্কার। তো যাই হোক, এরকম প্রশ্ন তো মনে রয়েছে, চলতেই থাকে। আমার ছেলে অনেক ছোট তখন, ওই বললামই ক্লাস 2-তে পড়ে, ওই 8 বছর কি 9 বছর বয়স আমার ছেলের। ওরা বিকেলবেলা করে বাড়ির সামনে খেলা করতো, পাড়ার আরও ছেলেরা বাচ্চারা আসতো, তখন খেলা করতো ওরা। এবার খেলতে খেলতে কোনো সময় ওদের বলটা সেই বাড়ির ভিতরে ঢুকে যায়। এবার কোনো বাচ্চাই ওই বলটা আনতে যাবে না বাড়ির ভিতর থেকে। তালা বন্ধ বাড়ি, কেউ থাকে না, কিন্তু কোনো বাচ্চাই যেতে চাইছে না। এবার আমার ছেলে তখন যেহেতু অনেকটাই ছোট, আর সবে আমরা ওই পাড়ায় নতুন এসেছি, আমি তো আর জানতাম না কোনো কিছুই, তাই জন্য ছেলেকে আমি বারণও করিনি। সবাই ওকে পাঠিয়েছে যে তুই যা, ওখান থেকে গিয়ে বল নিয়ে আয়। আমার ছেলে তখন ছোট, কিছুই বোঝে উঠতে পারেনি। ও তখন ওই সামনে ছোট যে গেটটা ছিল সেই গেটটা টপকিয়ে ওই বাড়ির সামনে গিয়ে বলটা নিয়ে আসে। এসে এবার সন্ধ্যে থেকে আমার ছেলের খুব জ্বর। পরের দিন এত জ্বর যে ছেলে ঘুমের মধ্যে ভুলভাল বকছে, মানে কোনো হুঁশ নেই ছেলের, গরমে মানে আগুনে মতন সারা গা তেতে যাচ্ছে, এত টেম্পারেচার। আমি ওষুধ দিচ্ছি, মাথা ধুয়ে দিচ্ছি, কিন্তু কিছুতেই টেম্পারেচার নামছে না, এতটাই ছেলের জ্বর। তখন দিকবিদিক শূন্য হয়ে ছেলেকে তখন সামনের একটা নার্সিংহোমে ভর্তি করলাম, কারণ ডাক্তার বলল যে ওর গলায় নাকি ইনফেকশন হয়ে গেছে। যখন আমি পাড়ার ডাক্তারকে দেখালাম, আর ডাক্তার দেখে বলল 4-5 জ্বর উঠে যাচ্ছে, বলছে এটা তো সাংঘাতিক মারাত্মক অবস্থা, এত ছোট বাচ্চা, ওকে কিন্তু বাড়িতে রাখবেন না, ওকে ভর্তি করে দিন ইমিডিয়েট। তখন ওই তেঘরিয়া বাগুইহাটি অঞ্চলে প্রচুর নার্সিংহোম আছে, সেখানে ছেলেকে ভর্তি করলাম। ভর্তি করার পর আস্তে আস্তে 2-3 দিনের মাথায় ও একটু সুস্থ হলো, আর 3 দিনের মাথাতেই ওকে ডিসচার্জ করে দিল।
প্রচুর ওষুধপত্র দিল, বলল ওর গলায় একটা টনসিলে ইনফেকশন হয়ে গেছিল, সেই জন্যই জ্বরটা এরকম মারাত্মকভাবে জ্বর হচ্ছে ওর, আপনারা বাড়ি নিয়ে যান, এখন ওর আউট অফ ডেঞ্জার, এইসব ওষুধগুলো খাওয়ান, অসুবিধা হবে না। তখন আমরা আবার ওকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি নিয়ে এসে তো ওর ওষুধ চলছে, ও ভীষণ দুর্বল, উঠতে পারছে না বিছানা থেকে। তারপরে যখন ও একটু একটু করে সুস্থ হলো, ওই 6-7 দিনের মাথায়, তখন পাড়ার থেকে আবার বাচ্চারা এসছে, এই চল অনেক দিন খেলিসনি, খেলতে যাবি। তখন ও তো ছোট মানুষ, ওর তো খেলার কথায় খুবই ইচ্ছা, বন্ধুরা ডাকছে বলে কথা। আমি তো খুব বারণ করেছি যে না বাবু যেও না, কারণ তোমার এতটা শরীর খারাপ, দুর্বল, তুমি খেলতে পারবে না ক্রিকেট ওদের সাথে। এবার বাচ্চারা যা করে না, আন্টি নিয়ে যাই, ঠিক আছে ও খেলবে না, ও আমাদের সাথে একটুখানি দাঁড়িয়ে থাকবে, একটু ফিল্ডিং করবে, এই বলে ওকে নিয়ে যায়। আর ছেলেও তখন অনেক দিন, প্রায় 6-7 দিন বিছানায়, বলল ঠিক আছে মা, আমি আস্তে আস্তে যাই, গিয়ে দাঁড়াই। এবারে ও যখন দাঁড়িয়েছে, তখন ওদের খেলতে খেলতে আবার ওই বাড়ির ভিতরে বলটা ঢুকে গেছে। তখন নাকি ওকে আবার বলেছে, এই যা তুই গিয়ে বলটা নিয়ে আয়। এই ঘটনাটাও আমি জানি না, কারণ ওরা যেখানটা খেলতো আমার ঘরের থেকে সেই জায়গাটা দেখা যেত না, সেই জন্য আমাকে মাঝে মাঝে আমি বেরিয়ে আসতাম, বেরিয়ে এসে চেক করতাম যে ওরা ঠিকঠাক খেলছে তো, যেহেতু ছোট মানুষ, পড়ে টরে গেল কিনা, কোথাও লাগলো কিনা, তাই মাঝে মাঝে আমি বেরিয়ে এসে দেখতাম। আর তখন যখন ও খুবই অসুস্থ, তার জন্য আমি আরও বেশি একটু চোখে রাখতাম। তো যাই হোক, 15-20 মিনিট হয়ে গেছে বলে আমি ওকে যখন নিতে যাব, বাইরে বেরিয়েছি, তখন দেখছি ও ওই গেটটার অর্ধেকটা উঠে গেছে, যাবে বলে বল আনতে। আমি সঙ্গে সঙ্গে ওকে ওখান থেকে নামিয়েছি, কোলে নিয়ে সব বন্ধুদের জিজ্ঞাসা করছি, এই তো তোরা জানিস না যে ওর শরীরটা এতটা খারাপ, ওকে কেন ওখানে পাঠাচ্ছিলি তোরা? দাঁড়া, তোদের বাড়ির লোকের সাথে আমি কথা বলবো। একটা ছোট বাচ্চা, আর তোরা এরকম বড়রা এরকম ওর সাথে দুষ্টামি করিস, বারবার করে ওই বাড়িতে বল পড়ে, আর তোরা ওকে বলিস ওই বাড়ির থেকে বল নিয়ে আসতে? ও এত যে অসুস্থ তোরা কেউ জানিস না? আমি খুব রাগারাগি করেছি, করে ছেলেকে ঘরে নিয়ে চলে এসেছি। সেদিন ছেলে আর ঢুকতে পারিনি ওই বাড়িতে। এই ঘটনার কিছুদিন বাদে আমার ছেলেরই স্কুলের একটা বান্ধবীর সাথে পরিচয় হয়েছে, বান্ধবীর মায়ের সাথে, ওরও বান্ধবী ওরই ক্লাসে পড়ে, ওর মায়ের সাথে আমার পরিচয় হয়েছে। ওরাও ওই পাড়াতেই থাকে, কিন্তু একটু 7-8টা বাড়ির পরে থাকে। যেহেতু তখন নতুন তো চিনতাম না কাউকে, পরে যখন স্কুলের থেকে পরিচয় হলো, তখন দেখলাম যে ওরা 7-8টা বাড়ির পরে থাকে। তখন যখন স্কুলে আমি নিতে যাওয়ার সময় গল্প গুজব করতে লাগলাম, তখন আস্তে আস্তে ওকে একদিন বললাম, এই তুমি কি ওই বাড়িটা সম্পর্কে কিছু জানো? এত সুন্দর একতলা বাড়িটা, চারিদিকে সাজানো গুছানো, এত সুন্দর ফুলের বাগান, কিন্তু মেনটেন কে করে? আমি তো কোনোদিন কাউকে দেখিনি ওই বাড়িতে, না ঢুকতে দেখেছি না বেরোতে দেখেছি, সব সময় দেখেছি তালা। তাহলে মেনটেন কে করে? ফুল টুল এত সুন্দর, চারিদিকে ফুল ফুটে রয়েছে, সেগুলো দেখাশোনা কে করে? কোনো মালি টালি আসে নাকি? আমি তো কোনো সময় কাউকে দেখিনি। ও তখন বলল যে ঠিক আছে, একদিন সময় করে তুমি আমাদের বাড়িতে এসো, আমাদের তো তোমার পাশেই বাড়ি, তুমি একদিন আমাদের বাড়িতে এসো, তখন তোমাকে সমস্ত ঘটনাটা বলবো কি ওই বাড়ির ব্যাপার। ইতিমধ্যে একদিন কি হয়েছে, তখনও আমি ওদের বাড়িতে উঠিনি, যাওয়া হয়নি বা কোনো ঘটনাই শোনা হয়নি। একদিন আমার হাজবেন্ডের আসতে রাত্রে অনেক দেরি হয়েছে, প্রায় তখন 2টো বেজে গেছে, কারণ আমার শ্বশুর খুব অসুস্থ ছিল এবং তাকে ইনসুলিন দিতে হতো, মাঝে অনেক ওষুধপত্র দিতে হতো, আর আমার হাজবেন্ডই সেই ইনসুলিনটা দিয়ে তারপরে বাড়ি আসতো।
এবার আমার শ্বশুরবাড়ি যেহেতু বারাসাতে, সেই বারাসাত থেকে বাগুইহাটি মানে বাবাকে সমস্ত ওষুধপত্র ইনসুলিন দিয়ে তারপরে ও রাত্রেবেলা বাড়ি ফিরত। তার জন্য ওর আসতে অনেকটাই রাত হতো। আর সেদিন বাবার শরীরটা খুবই খারাপ ছিল বলে ও অনেকটা সময় বাবার সামনে বসেছিল, সেজন্য বেরোতে বাড়ির থেকে অনেক দেরি হয়েছে বারাসাত থেকে। এবার তেঘুরিয়ায় পৌঁছাতেও বেশ অনেকটা রাত, ওই 2-2:30 মতো বাজে। তখন যখন আমি বেরিয়েছি গেটের চাবি খুলতে, তখন দেখছি 2-2:30 সময় ওই বাড়ির ভিতরে লাইট জ্বলছে। আমি না খুব অবাক হলাম, বাইরেটা তাকিয়ে দেখলাম যে না, মেন গেটে তো তালা, ভিতরের গেটেও তালা, তাহলে লাইট জ্বলছে কেন? তখন আমি মনে মনে ভাবলাম যে তাহলে বোধহয় কেউ না কেউ থাকে ওই বাড়িটায়, লাইটটা কেন জ্বলছে ওই বাড়ির, ব্যাপারটা বুঝে উঠতে পারিনি। সেইটা একটা চোখে পড়লো আমার। যাই হোক, এরপরে আমি একদিন সেই বান্ধবীর বাড়িতে গেছি। আমরা গল্প টল্প করতে করতে যখন আমি জিজ্ঞাসা করলাম ওই বাড়িটার রহস্য কি, যে তুমি পাড়ারই মেয়ে, বউ এখানকার, তোমরা নিশ্চয়ই জানবে ওই বাড়ির কিছুতে একটা রহস্য আছে। আমার ছেলে যখন ওই বাড়িতে ঢুকে বল তুলে এনেছিল, তারপরেই আমার ছেলের এমন মারাত্মক জ্বর এসেছে, জানোই তোমরা সবাই। ছেলে কিন্তু আমার 3 দিন হসপিটালে ওকে ভর্তি করতে হয়েছিল এত জ্বরের কারণে। তোমরা নিশ্চয়ই জানবে যে ওই বাড়ির রহস্যটা কি। আর আমি একদিন রাত্রেবেলা দেখেছি যে ওই বাড়িতে লাইট জ্বলছে। প্রতিদিন রাত্রেবেলা লাইট জ্বলে কিনা আমি জানি না, কারণ প্রতিদিন তো অত রাত্রিরে ওঠা হয় না। যেহেতু সেদিনকে রাত্রেবেলা আমি উঠেছি, আমি দেখলাম লাইট জ্বলছে। ব্যাপারটা কি বলো? আমি যখন সেই বান্ধবীর মায়ের কাছে জানতে চাই যে এই তুমি ঘটনাটা বলো তো, ওই বাড়ির কি সমস্যা, আমি কিন্তু অনেক কিছুই বুঝতে পারছি, কিছুতে একটা ব্যাপার আছে, তুমি জানলে তুমি আমাকে বলো। তখন সেই বান্ধবী আমাকে বলে যে ওই বাড়িতে একটা নিঃসন্তান দম্পতি থাকতো। যেহেতু তারা নিঃসন্তান ছিল, তাই তাদের মধ্যে খুব মিল ছিল, দুজনে দুজনকে চোখে হারাতো। এরকমই একদিন ওই হঠাৎ করেই হাজবেন্ডের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। হার্ট অ্যাটাকে মৃত্যু হওয়ার পরে তখন সেই মানে তার ওয়াইফ একদমই একা হয়ে যায়, কারণ যেহেতু তার কোনো কেউই ছিল না, কোনো সন্তান নেই, সেজন্য সে খুবই একা হয়ে যায় এবং ভেঙে পড়ে। আর যেহেতু দুজনের এতটাই মিল ছিল, দুজন দুজনকে ছেড়ে কোনো সময় কোথাও থাকেনি, এতটাই দুজনের প্রতি দুজনের একটা টান বলতে পারি যেটা ছিল, সেই কারণে সেই হাজবেন্ডের মৃত্যুর পর ওয়াইফও কিন্তু নাকি বেশি দিন বাঁচেনি। হাজবেন্ডের মৃত্যুর 3 বছরের মাথাতেই নাকি ওয়াইফও মারা যায়, আর অদ্ভুতভাবেই মারা যায়। ওয়াইফ কিভাবে মারা গেছে সেটা কেউ জানে না। অনেক দিন ওয়াইফকে না দেখতে পেরে বাড়ির থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছিল। তারপরে পুলিশ এসে দরজা ভেঙে দেখে ওয়াইফ কিন্তু খাটের ওপরে পড়ে রয়েছে, এবং মানে প্রায় বোধহয় 3-4 দিন আগেই ওয়াইফ মারা গেছিল, কারণ তার শরীরে পচন ধরেছিল, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ডিকম্পোজ হতে শুরু করেছিল বলেই এত পচা গন্ধ বেরোচ্ছিল। কিন্তু উনি কিভাবে মারা গেছে কেউ জানে না। আর যেহেতু ওনার কোনো সন্তানও ছিল না, সেরকম নাকি কোনো মানে আত্মীয় স্বজনও ছিল না, তাই জন্য কেউই কোনো কিছু ব্যাপারটা মানে জানার চেষ্টা করেনি যে ওনার হয়েছিলটা কি। তো যাই হোক, ওইখানেই ব্যাপারটা শেষ হয়ে যায়। আর কেউ যেহেতু মানে কোনো আত্মীয় স্বজন নেই, বাড়িটা ওরকমভাবেই তালাবন্ধ অবস্থাতেই পড়ে থাকে, মানে ভিতরে বাইরে সমস্ত তালা ঠালা দিয়ে পুলিশেই সমস্ত করে দিয়ে, চাবি কার কাছে সেটা আমরা পাড়া প্রতিবেশী কেউই জানি না, কারণ ওদের বাড়িতে অ্যাকচুয়ালি কেউই নেই ওনাদের বলতে গেলে আত্মীয় স্বজন। তাই জন্য সেইভাবে ওনাদের
মানে হাজব্যান্ডের হয়তো ক্রিয়াকর্ম ওয়াইফ করেছিল, কিন্তু ওয়াইফের কিন্তু সেই রকমভাবে কোনো ক্রিয়াকর্ম ঠিকমতো হয়নি, কোনো কাজই হয়নি, কারণ করার মতন কেউই ছিল না। এইভাবে ব্যাপারটা ঘটলো যে ওই বাড়িতে সারাদিন কিছু হতো না, কিন্তু রাত্রেবেলা ওই বাড়িতে আলো জ্বলতো, রান্নাঘরের বাসনের আওয়াজ হতো, মানে মনে হচ্ছে কেউ রান্নাঘরে রান্না করছে, মনে হচ্ছে স্বামী স্ত্রী গল্প করছে, খাওয়া দাওয়া করছে, সমানেই আওয়াজ পাওয়া যেত। পাড়া প্রতিবেশী মানে ভয়ে তটস্থ হয়ে থাকতো যে কি করা যায়। অনেকেই দেখেছে রাত্রিবেলা স্বামী স্ত্রী ছাদে হাঁটছে, বা অনেক সময় চোখ পড়লে বারান্দায় দুজনে, ওদের দুটো চেয়ার ছিল, রকিং চেয়ার, সেই চেয়ারে মনে হচ্ছে দুটো কালো ছায়া বসে রয়েছে এবং চেয়ারে দুলছে। অনেকেই এই জিনিসগুলো লক্ষ্য করেছে। এমনকি প্রত্যেক দিন যে বাড়িটাকে কেউ পরিষ্কার করে, বাগানে ফুল হয়, সামনেটা এত নোংরা হয় যে পাতা পড়ে, সেগুলো প্রতিদিনই কেউ পরিষ্কার করে, সেটাও বোঝা যাচ্ছে। এবং প্রত্যেকে দেখছে রাত্রে হলেই আলো জ্বলছে বাড়িতে, চারিদিক থেকে রান্না আওয়াজ আসছে, ছাদের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, বারান্দায় বসে আছে, কোনো সময় কল চলছে সেই কলের আওয়াজ হচ্ছে, বা কেউ ঝাড় দিচ্ছে সেই ঝাঁটার আওয়াজ হচ্ছে। এবং দুটো শ্যাডো কিন্তু প্রত্যেকেই কম বেশি সেই পাড়ায় দেখেছে। তখন কিছু উপায় না পেয়ে পাড়ার লোকজনই ঠাকুরমশাই ডেকে ওই বাড়িতে তো কিছু করা যাবে না, ওই বাড়ির সামনেই একটা পুজো করা হয়, এবং ওই আত্মা দুটোকে বাড়ির মধ্যেই বেঁধে দেওয়া হয়, যাতে তারা পাড়ার কোনো লোকের কোনো ক্ষতি করতে না পারে। সেই জন্য ওই আত্মা দুটোকে ওই বাড়ির ভিতরেই বেঁধে দেওয়া হয়। আর পুরোহিত মশাই বলেই দিয়েছিলেন যে ওই বাড়ির আশেপাশ দিয়ে মানে কোনো বাচ্চা টাচ্চা গেলে খুব সাবধানে নিয়ে যেতে, কারণ কি ওনারা যেহেতু নিঃসন্তান দম্পতি ছিল, তাই তাদের বাচ্চার ওপরে একটা খুব আক্রোশ ছিল। এবার বেঁচে থাকতে মানুষের যেটা ভালোবাসা, মৃত্যুর পরে সে ভালোবাসা তো থাকে না, সেটা একটা বদলায় পরিণত হয়। তাই বাচ্চাদের ওপরে ওনার খুব রাগ ছিল, যেহেতু উনি নিজে নিঃসন্তান ছিলেন। মারা যাওয়ার পরে যেহেতু কেউ ক্রিয়াকর্ম করার পর্যন্ত ছিল না, তাই পাড়ার বাচ্চাদেরও বেশ এফেক্ট হচ্ছিল। যতদিন না ওই পুজো করা হয়েছিল, বাচ্চারা বললামই ওই বাড়ির সামনেটায় খেলা করত, এবং প্রত্যেকটা বাচ্চারই কারোর কোনো সময় হাত কেটে যেত, কারোর কোনো সময় পা কেটে যেত, কেউ কোনো সময় এমন মুখ থুবড়ে পড়লো সে নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করলো। কোনো সময় কোনো বাচ্চা হয়তো ওই বাড়িতে বল পড়েছে, ঢুকেছে, সেই বাচ্চার এমন পরিণতি, একটা বাচ্চা নাকি এরকমই খুঁজে পাওয়া যাচ্ছে না খেলার পরে সে বাড়ি আসছে না, তখন মা খুঁজতে গেছে, তখন দেখছে ওই বাড়ির ভিতরে সে নাকি অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে বন্ধুদের জিজ্ঞাসা করতে সবাই বলে যে ওর বল পড়ে গেছিলো, বলটা আনতে গেছিলো, তারপরে ও অনেকক্ষণ আসছে না বলে আমরা সবাই বাড়ি চলে এসেছি। এবার সবাই ছোট বাচ্চা, কাকেই আর কি ব্লেম দেবে যে ওরা বাড়ি চলে এসছে, তাহলে যে বাচ্চাটা বাড়ির ভিতরে ঢুকলো আর বেরোলো না, তার বাড়ির লোককে তো খবর দেবে যে ওই বাচ্চাটা বাড়ির থেকে আর বেরায়নি, কিন্তু সে খবর দেয়নি। পরে তার মা যখন সন্ধেবেলা খোঁজ খবর করছে, তখন দেখছে সেই বাচ্চাটা অজ্ঞান অবস্থাতে ওই বাগানেতে পড়ে রয়েছে। এবার বড়রা, ওর বাবা কিছু বন্ধু নিয়ে গিয়ে ওকে ওখান থেকে তুলে নিয়ে এসে বার করে ডাক্তারখানায় নিয়ে যায়, কিন্তু ডাক্তারেতেও সেই মানে কিছু করতে পারে না, আর সেই ধুম জ্বর, শেষে তাকে ঝাড়ানো হয়। তখনই পাড়ার লোকে ঠিক করে যে না, ওই বাড়িটার একটা ব্যবস্থা করতেই হবে, যেহেতু ওনাদের কোনো আত্মীয় স্বজন নেই, মানে কাউকেই বলার নেই যে এরকম উৎপাতের কথা। তখন ওই পাড়ার থেকেই ঠিক করা হলো যে তাকে ওই বাড়ির সামনেটায় একটা পুজো করে বাড়িটাকে বাঁধিয়ে দেওয়া হবে, যে যা থাকবে সে বাড়ির ভিতরে থাক, বাইরেটা যেন কোনো কিছু সেই ক্ষতি না করতে পারে। যেহেতু ওই সামনেটা একটা মানে খেলার জায়গা, বাচ্চারা ওখানে খেলবে,
বিকেলবেলা বাচ্চারা কোথায় বা খেলবে? আজকালকার তো শৈশবটা তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে, এবার বাচ্চাদের খেলাগুলো তো আর বন্ধ করা যায় না, তাই বাড়িটাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। সেই কারণে সবাই মিলে পুজো করে নাকি ওই বাড়িটাকে বাঁধিয়ে দিয়েছিল, যাতে ওই বাড়ির মানে স্পিরিট দুটো ওই বাড়ির ভিতরেই থাকে, বাড়ি থেকে বেরোতে না পারে। তুমি তাই জন্যই হয়তো রাত্রেবেলা ওইখানে আলো জ্বলতে দেখেছো। তুমি একদিন দেখেছো, তুমি লক্ষ্য করলে দেখতে পারবে প্রতিদিনই ওই বাড়িতে রাত্রেবেলা আলো জ্বলে। আর রান্নাঘরের থেকে আওয়াজ পাবে, রান্না বান্নার, স্বামী স্ত্রীতে গল্প করলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ পাওয়া যায়। এমনকি দুজনকে ছাদে হাঁটতেও দেখা যায়, বাগানে ঘুরতেও দেখা যায়, এবং বারান্দায় ওই রকিং চেয়ারে দুজনে বসে বসে গল্প করে সেটাও দেখা যায়। তো যাই হোক, ওনাদের আত্মার মুক্তি হয়নি। কেই বা কাজ করবে, যেহেতু কেউ নেই। পাড়া প্রতিবেশী একটাই কাজ করেছিল, যে ওই বাড়িটাকে বাঁধিয়েছিল, তাই স্পিরিট দুটো বাড়ির থেকে আর বেরোতে পারেনি, ওই ভিতরেই রয়েছে। তখন আমি বললাম, তাই জন্যই আমার ছেলে যখন বল আনতে ওই বাড়ির ভিতরে ঢুকেছিল, তারপরের থেকেই আমার ছেলের এরকম ধুম জ্বর, আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। তখন তো আমি কোনো কিছুই এর বিন্দু বিসর্গ জানি না, তাই জন্যই আমার ছেলের এত বড় ক্ষতি হয়ে গেল। তখন সেই বান্ধবীর মা বলল যে হ্যাঁ, এটাই কারণ তোমার ছেলের এই জ্বরের। তুমি ডাক্তার বদ্যি যাই করেছো, তুমি পারলে একটুখানি কোনো জায়গা থেকে ওকে ঝাড়িয়ে টাড়িয়ে নিও, একটু মাদুলি কবচ দিয়ে দিও, যেহেতু ওরা ওই বাড়ির সামনেই খেলে, বাচ্চা মানুষ, বাড়ির আশপাশ দিয়ে তো বল পড়ে, ওরা দৌড়ে যায় আনতে, তাই একটু মাদুলি ঠাদুলি দিয়ে ওকে প্রোটেকশান দিয়ে দিও, আর ওকে একটু কোথাও থেকে ঝাড়িয়ে নিও। তা এই কথা শোনা মাত্রই আমি যোগাযোগ করে এক জায়গায় গেছিলাম, গিয়ে ছেলেকে একটু ঝাড়িয়ে নিলাম, একটু মাদুলি পরিয়ে দিলাম। এবার সেই কারণেই ওই বাড়িতে ভিতরে বল পড়লে কোনো বাচ্চা ঢোকে না, যেহেতু সবাই জানে মোটামুটি পাড়ার পুরনো তারা, বাবা মার বারণ আছে যে ওই বাড়ির ভিতরে কেউ ঢোকে না। কিন্তু যেহেতু আমরা নতুন ছিলাম, আমার ছেলে কোনোটাই জানতো না কিছু, আর যথেষ্ট ছোট ছিল তখন, ওকে বলেছিল, ওই বল আনতে চলে গেছিলো বাড়ির ভিতরে। সেই জন্যই আমার ছেলের সাথে এইরকম একটা ঘটনা ঘটেছে। পরবর্তীতে আমিও ছেলেকে বুঝিয়ে বলে দিলাম যে যাই হোক, ওই বাড়ির ভিতরে বল পড়লে তুমিও কোনো সময় ভিতরে যাবে না, সবাইকে বলে দেবে যে না, বারণ আছে, আমি যাব না, তোমাকে কেউ যেতে বললে তুমি যাবে। তো যাই হোক, এইভাবেই আস্তে আস্তে পাড়াটা এইভাবেই চলছে। বাড়িটা বোধহয় এখনও ওইভাবেই পড়ে আছে, পাড়ার সবাই জানে, কিন্তু কারোরই কিছু করার নেই, কারণ যেহেতু বাড়ির মালিক যখন নেই, তখন কে আর কি বলবে, কিছু বলার নেই কারোরই। তা ওইভাবেই প্রপার্টিটা পড়ে আছে, আর ভিতরে দুজন স্বামী স্ত্রী এখনো পর্যন্ত তাদের সংসার জীবন চালিয়ে যাচ্ছে। তো আর এই ঘটনাটা এখনের মতো এইটুকুই। তোমাদের কেমন লাগলো ঘটনাটা জানিও। এটা একটা সত্যিকারের এক্সপিরিয়েন্স বললাম, আমার সন্তানের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তেঘুরিয়া বাগুইহাটির মতো অঞ্চলে যে এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে, আজও ঘটে চলেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকে এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। তো চলো, টাটা, বাই বাই।